অবশেষে একটা স্বস্তির খবর এবং ফাঁসির সাজা। আপনারা নিশ্চিতভাবে সকলেই এই খবরটি শুনলে আনন্দ পাবেন, এ কথা আপনাদের বলতে পারি। হ্যাঁ, একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া হয়েছে জেনেও আপনারা সকলেই খুশি হবেন, এ কথা আমি হলফ করে বলতে পারি। তার কারণ, যে ঘটনার বিবরণ আজকে আপনাদের সামনে আমি দেবো, ফাঁসি একমাত্র সাজা হতে পারত এই মারাত্মক অপরাধের একজন দুষ্কৃতীর, সেটা আপনাদের সামনে বলবো। তবে আপনারা যারা ভাবছেন, হয়তো থাম্বনেল দেখে অনেকেই ভেবেছিলেন বা ভাবতে পারেন যে আমরা বোধহয় এই যে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে নেমেছি, তার বোধহয় ফাঁসির সাজার খবর আপনাদের সামনে আমি দেবো। কিন্তু বিশ্বাস করুন, এত সুখবরটা আপনাদের সামনে দিতে না পারলেও আমাদের কাছে প্রত্যেকটি ধর্ষকদের ফাঁসির সাজা আরজি কর কাণ্ডের ধর্ষকদের ফাঁসির সাজার থেকে এক চুল কম নয়। আমরা কোথাও বিশ্বাস করি না নারী নির্যাতনের ঘটনাকে 19-20 চোখে দেখা যায়। তাই ধর্ষক মানে ধর্ষক, সেটা আরজি কর কাণ্ড হতে পারে কিংবা অন্য যে কোনো কাণ্ডে ধর্ষকদের চরম সাজা যখন ফাঁসি, সেইটা যখন আমাদের বিচার ব্যবস্থা নিশ্চিত করতে পারে, তার থেকে আনন্দদায়ক আর বোধহয় কিছু হয় না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর শোনাতে যাচ্ছি, যে খবর শুনলে আপনারা একদিকে আনন্দ পাবেন এবং মনে আশার সঞ্চার হবে। এইভাবেই বোধহয় প্রত্যেকটি ধর্ষককে আইন মোতাবেক আমরা চরম শাস্তি দিতে পারবো। তবে আপনাদের মনে এ প্রশ্নটাও উঠবে, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কঠোর আইন আনা হোক, কঠোর আইনের মধ্যে দিয়ে ধর্ষকদের ফাঁসির সাজা দেয়া হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন, তাহলে আপনারা আজকের খবরটা শুনলেই বুঝতে পারবেন এগুলো গিমিক ছাড়া কিছুই নয়। তার কারণ, ফাঁসির সাজা যদি না থাকতো তাহলে একটা ধর্ষককে ফাঁসির সাজা আমাদের আদালত শোনাতো কিভাবে? এই প্রশ্নটা হয়তো আপনাদের মনে উঠবে, আমিও তুলবো আপনাদের। আসুন আপনাদের সামনে আমি ঘটনাটা এবার কিছুটা ব্যাখ্যা করি। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার শিরোনাম, ধর্ষণের পর থেতলে দেওয়া হয় মুখ, মাটিগাড়া কাণ্ডের 1 বছর পর ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত। প্রথমেই বলে রাখি, এই ভিডিও তো আপনাদের দেখাতে পারবো না এবং আপনাদের কিছু ডামি ভিডিও দেখাই, আপনারা বক্তব্যটা কানে শোনার চেষ্টা করুন। ঠিক 1 বছর 16 দিন আগেকার একটা ঘটনা। 2023 সালের 21শে আগস্ট মাটিগাড়ার জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে নাবালিকা একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মোহাম্মদ আব্বাস নামে এক ব্যক্তি। এত পাশবিক এবং শারীরিক অত্যাচারের জেরে এতটাই রক্তক্ষরণ হয়েছিল, ওই নাবালিকার মৃত্যু হয়েছিল ওই অত্যাচারের পর। এবং আপনারা শুনলে চমকে যাবেন, নির্যাতিতাকে যাতে কেউ চিনতে না পারে সেই জন্য ইটের পর ইট মেরে তার মুখটাকে থেতলে বিকৃত করে দিয়েছিল এই নরকের কীট এবং ধর্ষক মোহাম্মদ আব্বাস। একেবারেই যাতে চিনতে পারা না যায় একজন নাবালিকাকে ধর্ষণ করে, তাকে খুন করে, তার মুখটাকে পাথর দিয়ে থেতলে বিকৃত করে যতটা পানিশমেন্ট একজন মানুষকে দেওয়া সম্ভব ততটাই দিয়েছিল এই নরকের কীট মোহাম্মদ আব্বাস। এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে গত দিন আদালত দোষী সাব্যস্ত করলো এই আব্বাসকে। এবং আপনারা শুনলে চমকে যাবেন, এই ধর্ষককে বাঁচাতেও সরকারি পক্ষের আইনজীবীরা তার হয়ে লড়েছিলেন এবং বলেছিলেন কোর্টের মধ্যে দাঁড়িয়ে যে তার মা বৃদ্ধা হয়ে গিয়েছেন, দয়া করে ফাঁসির সাজা যেন রদ করা হয়। যদিও ন্যায়ালয় সেটাকে গুরুত্ব দিতে চায়নি, ফাঁসির আদেশের কোনো রকমেরই স্থগিতাদেশ দিতে চায়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধর্ষকদের বিরুদ্ধে কি সরকারি আইনজীবীরা কি এবার একটু ভেবেচিন্তে দাঁড়াবেন? যারা এই রকম ঘৃণিত কাজের সঙ্গে জড়িত তাদের হয়ে কিভাবে সওয়াল করতে পারেন কোনো আইনজীবী, তাও আবার সরকারি আইনজীবী? সত্যি এটা মাথায় বোধহয় ঢোকে না। এবং আপনারা জানলে খুশি হবেন, মাত্র 1 বছর 14 দিনের মাথায় এই গোটা ভয়ঙ্কর মামলাটির নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং সমস্ত প্রমাণ পাওয়ার পর আদালতের তরফ থেকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পক্সো আইনে মামলা হয়েছিল এবং মৃত্যুদণ্ডের পাশাপাশি মৃতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।
আমাদের হাতে এসে পৌঁছেছে সেই অর্ডার কপিটি শিলিগুড়ি আদালতের অতিরিক্ত নগর দায়রা আদালতের তরফ থেকে যে ডেথ সেন্টেন্সটা দেওয়া হয়েছে তার কপিটা আপনাদের সামনে রাখছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে একটু অন্তত পড়ে শোনাচ্ছি, যেটা আপনারা বুঝতে পারবেন। That the convicted Mr. Abbas is sentenced to death for the commission of the offence under section 302 of the IPC. That the convicted Mr. Abbas is sentenced to death for the commission of offence under section 6 of the POSCO Act. The convicted be hanged by neck till death. বুঝতেই পারছেন, একেবারেই গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বলা হয়েছে এই মোহাম্মদ আব্বাসের। এবং এই মুহূর্তে এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা অত্যন্ত স্বস্তিদায়ক খবর যে আমাদের আইনে প্রভিশন রয়েছে, ধর্ষণ করলে তার প্রমাণ সঠিক সময়ে দিতে পারলে, পুলিশ প্রশাসনের সদিচ্ছা থাকলে, তদন্তের স্বার্থে প্রমাণ লোপাট না করে যদি সত্যি স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা যায়, তাহলে খুব শীঘ্রই দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়। মাটিগাড়ার সেই তদন্তে আমাদের রাজ্য পুলিশই প্রমাণ করলো তারা সেটা করতে পারে, কিন্তু তারা আবার কোথাও কোথাও করতে পারে না যখন সেখানে কিছু মোটিভ থেকে যায়। তার উদাহরণ রয়েছে আরজি করের কাণ্ড। তাই আপনারা এবার কি প্রশ্নটা তুলবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? আপনারা জানেন অপরাজিতা বিল এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন এমন কড়া শাস্তি দেওয়া হবে বা একেবারেই ডেথ সেন্টেন্স থাকবে এবং খুব শীঘ্রই যেন তাদেরকে ধরে এই পানিশমেন্ট দেওয়া যায়, সেই জন্যই অপরাজিতা বিল এনেছিলেন বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, দীপক অধিকারী বা দেব, মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই বলতে শুনেছিলাম যে এমন আইন আসুক যাতে করে ধর্ষকরা দ্বিতীয়বার অন্তত এই ভুল করার জন্য বা মাথাতেও যেন চিন্তা করতে না পারে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, অপরাজিতা বিল এখনো আইনে প্রণয়ন হয়নি, কিন্তু অপরাজিতা বিল আসার আগেই আপনারা কি দেখতে পাচ্ছেন যে ধর্ষকরা যদি সত্যি সত্যি আইনের সামনে প্রমাণ করা যায় উপযুক্ত তদন্তের মাধ্যমে, তাহলে ফাঁসির সাজা এখন যা যা আইন রয়েছে তার উপরেই দেওয়া যায়। তার প্রমাণ আপনাদের সামনে দেখালাম। পস্কো আইনে একেবারে আব্বাসের ফাঁসির সাজা শোনানো হয়েছে। এবং আপনাদের আরো কিছু তথ্য দিতে চাই, এই আব্বাস তিনি নাকি বিবাহিত, বছর 40 সম্ভবত তার বয়স, তার দুটি বউ রয়েছে এবং একাধিক বাচ্চা রয়েছে। এই অবস্থাতেও কিন্তু এই রকম ঘৃণিত কাজ করতেও তার কুণ্ঠাবোধ হয়নি। তাই এক্ষেত্রে একমাত্রই ফাঁসির সাজায় যে যথেষ্ট, এবং আমাদের যে আইন, এক্সিস্টিং আইন রয়েছে তাতে করেই যে ফাঁসির সাজা দেওয়া যায়, এই মাটিগাড়ার ঘটনাটাই কিন্তু সেটাকে প্রমাণ করে দেয়। এরপরে আসুন আপনাদের আরো বেশ কিছু খবর দিয়ে রাখি, যে খবরগুলো আপনাদের হয়তো চমকে দেবে। দ্বিতীয় যে খবরটাতে আসবো সেটা আপনারা জানেন কিনা জানি না, বর্ধমানের কাটোয়াতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। সেখানেও একজন ধর্ষণে অভিযুক্ত ধৃতকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনাটা আরো মারাত্মক, শুনলে আপনারা চমকে যাবেন। মাত্র 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করেছে এই পাপিষ্ঠ, এবং 4 বছরের শিশুকে একেবারেই বাড়ির মধ্যে নিয়ে এসে ধর্ষণ করেছেন। যখন রক্তারক্তি অবস্থা, তখন যাহোক করে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং এই ব্যক্তি জঙ্গলের মধ্যে পালিয়ে গিয়েছিল। এর উচ্চতা মাত্র 4 ফুট 2 ইঞ্চি, একেবারেই খর্বকায়, তাই খুঁজতে যথেষ্টই সময় লেগেছিল। ড্রোনের মাধ্যমে জঙ্গল থেকে মালটিকে উদ্ধার করা হয়েছে। এই হচ্ছে আরো একটি ঘটনা। আপনারা যদি লক্ষ্য করেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনার খবর অন্তত আপনারা 4-5টা তো পাবেনই যদি সংবাদ মাধ্যমটা খুঁটিয়ে পড়েন। আচ্ছা, এবার আপনাদের আরো একটা নতুন তথ্যে নিয়ে যাব বা সেটা দেখাবো আপনাদের সামনে। এই হচ্ছে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থা। এবং আপনারা জানেন ইডি, সিবিআই সন্দীপ ঘোষের পিছনে লেগে গিয়েছে। তারা একেবারে সন্দীপ ঘোষের প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে গিয়ে চিরুনি তল্লাশি করছে। এখনো পর্যন্ত সিবিআই যা জানতে পেরেছে সেটা আপনাদের সামনে জানাচ্ছি, আপনাদেরও চোখ কপালে উঠবে। কি জানছে সিবিআই বলছে যে প্রত্যেক মাসে নাকি 10 থেকে 15টি বেড নষ্ট হয়েছে বলে দাবি জানাতো আরজি কর কর্তৃপক্ষ। অর্থাৎ ধরুন একটা বেডের দাম 60,000 থেকে 2 লক্ষ 3 লক্ষ হতে পারত, সেই বেডগুলো নষ্ট হয়ে গিয়েছে বলে এই সন্দীপ ঘোষের নেতৃত্বে লোকজন বলতো যে এতগুলো খাট নতুন করে লাগবে প্রত্যেক মাসে। ভাবুন, আর ওই প্রত্যেক মাসে 10-15টি খাট নতুন করে আনার একটা বিল তৈরি করা হতো। খাট আনা হতো না,
খাটগুলো আনার জন্য টাকাটা স্যাংশন করিয়ে নেওয়া হতো, আর পুরনো খাটগুলোকে সেগুলোকে মেরামতি করে চালিয়ে দেওয়া হতো। যদিও বিলটি নেওয়া হতো একেবারেই পুরো নতুন খাটের জন্য, যা টাকা লাগতো সেই টাকাটা চলে আসতো পকেটে। দ্বিতীয় ঘটনা কি, যে প্রত্যেক মাসে বেড, ওষুধ, অস্ত্রোপচার ও চিকিৎসার সরঞ্জাম নিয়ে মোট 7 থেকে 8 কোটি টাকার দুর্নীতি চলতো প্রত্যেক মাসে। ভাবুন, একটা সরকারি হাসপাতালে সন্দীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ডাক্তারদের নেতৃত্বে এরকম 7 থেকে 8 কোটি টাকার দুর্নীতি চলতো। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিছুই জানতে পারেন না। স্বাস্থ্যমন্ত্রী এটা জেনে যান যে ফেসবুকে কেউ আপত্তিকর মন্তব্য করলে সেটা স্বাস্থ্যমন্ত্রী জেনে গিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একেবারে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। অথচ স্বাস্থ্যমন্ত্রী দিনের পর দিন চলে আসা 7 থেকে 8 কোটি টাকা প্রত্যেক মাসে দুর্নীতির কোনো খবরই রাখতেন না, এটা নাকি বিশ্বাস করতে হবে। আচ্ছা, এর পরেরটা শুনুন, আরো মারাত্মক। মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেলাইনের ক্ষেত্রেও অনেক বড় দুর্নীতি চলতো, এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হতো রোগীদের ওপর। একটু কল্পনা করে দেখুন, মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো যেগুলোর নিয়ম হচ্ছে ওগুলোকে ডিসপোজ করে দেওয়া, ওগুলোকে ফেলে দেওয়া, সেই ওষুধগুলোকে আমার আপনার শরীরে যারা আরজি করে ভর্তি হতেন তাদের শরীরে অ্যাপ্লাই করা হতো। ভাবতে পারছেন এরা কতটা অমানবিক? ধর্ষকদের থেকেও কিন্তু এদের অপরাধ কোনো অংশের কম নয়। তার কারণ প্রত্যেক দিন রোগীদের ধর্ষণ করে গিয়েছেন সন্দীপ ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের একটা অংশ। এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না, সম্ভবত তিনি এখনো কিছুই জানেন না। এবং আপনারা পরেরটা শুনুন, খাতায় কলমে ওষুধ কেনা হতো হাসপাতালের জন্য, কিন্তু বাস্তবে সেই পরিমাণ ওষুধ কেনা হতো না। অর্থাৎ ধরুন দেখানো হতো ফর এক্সাম্পল যে আমার এ মাসে 80 লক্ষ টাকার ওষুধ কেনা হয়েছে, কিন্তু ধরুন ওষুধ কেনা হয়েছে ফর এক্সাম্পল 80,000 টাকার। অ্যাকচুয়ালি 80,000 টাকার ধরুন ওষুধ কেনা হতো, কিন্তু দেখানো হতো যে আমরা 80 লক্ষ টাকার ওষুধ কিনেছি, এবং 80 লক্ষ টাকার বিল স্যাংশন হয়ে যেত। এইভাবে কোটি কোটি টাকা, আমার আপনার টাকাগুলো এরা একেবারে এইভাবে কারচুপি করে বিলাসবহুল একের পর এক রিসর্ট বানিয়েছেন, বড় বড় দামি দামি গাড়ি চেপেছেন, আরো কত কি সম্পত্তি করেছেন, আগামী দিনেই উদ্ধার হবে। আর আমার আপনার শরীরে এরা বিষ প্রয়োগ করত। ভাবতে পারছেন এটা ধর্ষণের থেকে কোনো অংশে কম? আর আপনারা কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতাকে কাঠগড়ায় তুলবেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার দেখার দায়িত্ব ছিল স্বাস্থ্যমন্ত্রী, তিনি তার দেখার দায়িত্ব, এবং একদিকে পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তিনি যদি কোথাও টের পেতেন, অন্তত পুলিশ প্রশাসন যদি তাকে বলতো, যেহেতু তিনি পুলিশ মন্ত্রী তাই তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যবস্থা নিতে পারতেন। তিনি এতদিন পর্যন্ত নীরব নিশ্চুপ। ঠিক যেমন আমরা দেখেছিলাম শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতির পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি টেরই পাইনি, যদি জানতাম আমি ব্যবস্থা নিতাম। কাজেই বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে কোন মাননীয় ব্যক্তিটি বসে রয়েছেন, যিনি আমাদের ভবিষ্যৎকে ঠিক কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। ভাবুন, আমার আপনার জন্য 1000 টাকা বরাদ্দ, কিন্তু এই 1000 টাকার বদলে আপনি ভুয়ো ডাক্তারের চিকিৎসা পাবেন, এই 1000 টাকার বদলে আপনি ভুয়ো ইনজেকশন পাবেন, এই 1000 টাকা নিলে আপনাকে ভুয়ো এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ গিলতে হবে, এবং এই 1000 টাকা যদি আপনি নেন তাহলে আপনাকে ওই যারা টিচারই নয়, যারা যোগ বিয়োগ করতে পারে না, সেই রকম টিচার দিয়ে আপনাদের ছেলে মেয়েকে পড়ানো হবে। এবং এই 1000 টাকা দিলে রেশনের আসল চালগুলো বাজারে বিক্রি করে নকল চাল দেওয়া হবে, তার মধ্যে টিকটিকি গিরগিটি থাকবে। একটু ভেবে দেখুন, এই 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে যখন অ্যাকসেপ্ট করছেন, আপনাদের ছাড়তে ঠিক কি কি হচ্ছে। এই সহজ সরল হিসাবটা যদি এখনো করে উঠতে না পারেন, তাহলে সত্যি দুর্গতি এখনো বোধহয় আমাদের অনেক বাকি রয়ে গিয়েছে, অনেকটা দুর্গতি এখনো বোধহয় আমাদের সহ্য করতে হবে। যাই হোক, আপনারা লিখে জানান। বিশেষ করে অন্তত একটা স্বস্তির খবর আজকে প্রথমেই আপনাদের জানালাম যে আমাদের আইনে সেই প্রভিশন রয়েছে। মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করেছিলেন আইন আমাদের অত কঠোর নয়, কিন্তু সেটা ভুল প্রমাণ হলো। আজকে আপনারা দেখেছেন ফাঁসির সাজা পেয়েছে। হ্যাঁ, এখনো হয়তো আইনি লড়াই চলবে, এখনো হয়তো কলকাতা হাইকোর্ট, উচ্চতর কোর্ট মানে সুপ্রিম কোর্ট হবে, হতেই পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রশাসনের তরফ থেকে কপিল সিব্বালকে এনার ফাঁসি রদের জন্য হয়তো আগামী দিনে আমাদের টাকা দিয়ে হয়তো আমরা দেখতে পারি শুনানি করতে। বলতে পারবো না, কনফার্ম বলতে পারবো না, কিন্তু হতেও পারে তো এমন অবিশ্বাস্য জিনিসও আমরা দেখতে পারি। তো সেটা আগামী দিনই কথা বলবে।
কিন্তু যাই হোক, একটা খুশির খবর আপনাদের সামনে দিলাম। এইভাবে চাইবো প্রত্যেকটি ধর্ষণের জন্য, শুধু আরজি করের জন্য বিশ্বাস করুন আমাদের গলা ফাটালে চলবে না। প্রত্যেকটি মা বোন যাদের জন্য সিবিআই তদন্ত করতে আসবে না, যারা আইনের আদালতে পর্যন্ত পৌঁছাবে না, যার জন্য আমরা মোমবাতি হাতে বেরোবো না, প্রত্যেকের জন্য কিন্তু আমাদের দাঁড়াতে হবে। তাই প্রত্যেকটি ধর্ষকদের যেদিন আমাদের এই সমাজ একেবারে চরম শাস্তি দিতে পারবে, সেই দিন একটা পরম শান্তি বোধহয় মনের কোণে অনুভব করব আমি আপনি সকলেই, এবং নিশ্চিন্তে বোধহয় আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররা এই পশ্চিমবঙ্গে থাকতে পারবো। তবে যতদিন মুখ্যমন্ত্রীর নাম হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়, এই আশা ব্যক্তিগতভাবে আমি করি না। আপনি কি করেন লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।